আওয়ামী লীগ ধরেন 5 বছর 10 বছর 20 বছর পরে আসলো, আসে বিএনপিকে নিষিদ্ধ করতে পারে। ঢাকা ইউনিভার্সিটিতে এখনো কমিটিতে কে আছে এটা এখনো প্রকাশ করে নাই। শেখ হাসিনা কমপক্ষে ভারতের সাথে 30টা চুক্তি এবং সমঝোতা স্বাক্ষর করেছে। এর ভিতরে অনেকে বুঝতে পেরেছি, অনেকে বুঝতে পারি নাই। আমি আপনাকে বলি, আমার এই মোবাইলে আছে 2টা লেখা, আমি ফ্রি লিখি বিভিন্ন পত্রিকায়, আমার লেখা কেউ ছাপে না। আমি তিস্তা ব্যারেজ সম্পর্কে, পানি সম্পর্কে লিখেছি, কেউ ছাপে না এটা। আপনি যেটা বলেন, আপনার ট্রানজিট নামে করিডোর নিছে ইন্ডিয়া, এটা আমি লিখেছি, কেউ ছাপে না। আমি কই যাব বলেন? আমি তো ফ্রি হ্যান্ড লিখি, বিভিন্ন পত্রিকায় দেই, কেউ ছাপে না, ডরে। কারণ ইন্ডিয়া যদি অসন্তুষ্ট হয়, কেউ ছাপে না। আপনি দেখেন যে আপনার পোর্ট আমাদের বাংলাদেশের ভূখণ্ড দিয়ে আপনার 7 সিস্টারে গেছে, ওখান থেকে আবার ফিরত যাবে, হ্যাঁ, আমাদের ভূখণ্ড দিয়ে যাবে। এটা করিডোর না? তালপট্টি বেরুবাড়ির মতো করিডোর না? করিডোর বলছে না, ওটা ট্রানজিট নামে লয়ে গেছে। তো এটা তো আমার ভূখণ্ডের জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ, এটা কেউ চাপে না। এই জন্যই বলছি যে এই চুক্তির ভিতরে আমাদের দেশ বিরোধী চুক্তিও আছে। এটা এখন যেটা হয়েছে, আমাদের দেশের মিডিয়া থেকে শুরু করে ব্যক্তি পর্যন্ত যে ক্ষমতায় যায় এবং ভারত কোন দিকে আছে সেই দিকে দৃষ্টি রেখে কথা বলে, সেই দিকে দৃষ্টি রেখে আপনার চলতে চেষ্টা করে। এই জন্য আমি বলছি। এখন দ্বিতীয়টা আপনি যেটা বললেন, যে আমি বলছি কিন্তু দুটাই, ছাত্র রাজনীতি ছাত্ররা করা উচিত এবং ছাত্রদের সমস্যা নিয়ে ছাত্র রাজনীতি করা উচিত। ছাত্র রাজনীতি আমরা 54 বছর দেখলাম। ছাত্র রাজনীতি শুধুমাত্র রাজনৈতিক দলের জাস্ট অঙ্গ হিসাবে কাজ করে। এরা দেশের 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আর জাতীয় রাজনীতি যারা করে তারা কিন্তু এই দেশে কোনো গণতন্ত্র উপহার দিতে পারে নাই, আইনের শাসন উপহার দিয়ে 54 বছর দেশ স্বাধীন 55 বছরে পড়ছি। সুতরাং আমি তো এই রাজনীতি ব্যক্তিগতভাবে, আমি এই রাজনীতি আমি চাই প্রত্যেকটা দলের ভিতরে গণতন্ত্র থাকুক এবং দেশে গণতান্ত্রিক চর্চা থাকুক, আইনের শাসন থাকুক, সুশাসন থাকুক, এটা আমি চাই। সুতরাং আপনি যেভাবে দেখছেন, আমি মনে করি যে ছাত্র দলের, আপনি ধরেন 2 ছেলের বাবা, 3 ছেলের বাবা সন্তান, হ্যাঁ ছাত্র দল করে, হ্যাঁ। আবার ছাত্র শিবির, ভাইজান যে অস্বীকার করলো, এখন উনি বলতে পারবে না ঢাকা ইউনিভার্সিটিতে এখনো কমিটিতে কে আছে এটা এখনো প্রকাশ করে নাই। ওর ভিতরে, ওই কমিটির ভিতরে কে আছে? আমরা তো উপর থেকে প্রেসিডেন্ট সেক্রেটারি চিনি, আর কয়েকজন পদধারীকে চিনি, আর তো চিনি না। এবং ওই শাহবাগে ওই পুলিশ স্টেশনে যখন হয় তখন কিন্তু ডাক দিয়েছে শাহবাগে আসো, কেউ আসে নাই। কারণ গুপ্তরা তো আসে না, প্রকাশ্যে আসতে চায় না, হ্যাঁ, সামনে কয়েকজন আসে। এই জন্য আমি বলি যে গণতান্ত্রিক বিশ্বে যেভাবে চলে, আমার মনে হয় যে অভ্যুত্থানের শক্তি, যার সমস্যা আছে তাদের ভিতরে গঠনমূলক আলোচনা করে এটার সমাধান করা উচিত। কারণ এইভাবে যদি আপনার সংঘাত সংঘর্ষ হয় অভ্যুত্থানের শক্তির ভিতরে, তাহলে তো ফ্যাসিবাদের আগমন ঘটবে। ফ্যাসিবাদের আবার আইন পাশ করে রাখছে না যে জামাত ইসলাম, আওয়ামী লীগ সহ সন্ত্রাসবিরোধী আইন করে রাখছে না। এটা তো ওপেন এন্ডেড আইন, এটা কালো আইন। তো আপনি দেখেন 1974 সালে স্পেশাল পাওয়ার অ্যাক্ট, দুজনই অ্যাডভোকেট। 5ই আগস্টের পরে মোস্তাক যখন ক্ষমতায় আসে তখন 80% লোক গ্রেপ্তার হয়েছিল ওই স্পেশাল পাওয়ার অ্যাক্টে। আর অর্থাৎ স্পেশাল পাওয়ার অ্যাক্টে ডিটেনশন, ধরা খাইলে কোনো কোর্টও হিয়ারিং দেয় না। এখন যে এই যে ধরেন আওয়ামী লীগ নিষিদ্ধ রেখে সন্ত্রাসবিরোধী আইন করলো এবং ওটার ডিটেলে আছে ওদের সমর্থক, সহযোগী সংগঠন যা আছে সবাই আইনের আওতায় আসবে। এই আইনটা যে যখন সুযোগ পায় ব্যবহার করে ফেলতে পারে না, তাহলে এটা গণতান্ত্রিক বেশ হলো। এটা তো পার্লামেন্টে পাশ হয়েছে, আইন পার্লামেন্টে পাশ হয়েছে, সেখানে জামাতও বসেছিল, এনসিপি বরং বাইরে চলে গেছে। তো এখন জামাত যে থাকলো, এখন ধরেন বিএনপি এখন মাঠে নামছে, আন্দোলন করতেছে, ধরেন আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি ঘটলে তারা ব্যবহার করতে পারে। আওয়ামী লীগ ধরেন 5 বছর 10 বছর 20 বছর পরে আসলো, আসে বিএনপিকে নিষিদ্ধ করতে পারে। অর্থাৎ এটা তো ওপেন এন্ডেড আইন, যে কারো উপরে এটা অস্ত্রটা পড়তে পারে। এই ধরনের আইন তো 1974 সালে আইন কিন্তু দেখেন, খেয়াল করে, এ পর্যন্ত বাতিল করে নাই কেউ, এ পর্যন্ত। মানে ক্ষমতা রাজনীতিবিদরা পাইলে আর ছাড়ে না।
আওয়ামী লীগ ধরেন 5 বছর 10 বছর 20 বছর পরে আসলো, আসে বিএনপিকে নিষিদ্ধ করতে পারে। ঢাকা ইউনিভার্সিটিতে এখনো কমিটিতে কে আছে এটা এখনো প্রকাশ করে নাই। শেখ হাসিনা কমপক্ষে ভারতের সাথে 30টা চুক্তি এবং সমঝোতা স্বাক্ষর করেছে। এর ভিতরে অনেকে বুঝতে পেরেছি, অনেকে বুঝতে পারি নাই। আমি আপনাকে বলি, আমার এই মোবাইলে আছে 2টা লেখা, আমি ফ্রি লিখি বিভিন্ন পত্রিকায়, আমার লেখা কেউ ছাপে না। আমি তিস্তা ব্যারেজ সম্পর্কে, পানি সম্পর্কে লিখেছি, কেউ ছাপে না এটা। আপনি যেটা বলেন, আপনার ট্রানজিট নামে করিডোর নিছে ইন্ডিয়া, এটা আমি লিখেছি, কেউ ছাপে না। আমি কই যাব বলেন? আমি তো ফ্রি হ্যান্ড লিখি, বিভিন্ন পত্রিকায় দেই, কেউ ছাপে না, ডরে। কারণ ইন্ডিয়া যদি অসন্তুষ্ট হয়, কেউ ছাপে না। আপনি দেখেন যে আপনার পোর্ট আমাদের বাংলাদেশের ভূখণ্ড দিয়ে আপনার 7 সিস্টারে গেছে, ওখান থেকে আবার ফিরত যাবে, হ্যাঁ, আমাদের ভূখণ্ড দিয়ে যাবে। এটা করিডোর না? তালপট্টি বেরুবাড়ির মতো করিডোর না? করিডোর বলছে না, ওটা ট্রানজিট নামে লয়ে গেছে। তো এটা তো আমার ভূখণ্ডের জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ, এটা কেউ চাপে না। এই জন্যে বলছি যে এই চুক্তির ভিতরে আমাদের দেশ বিরোধী চুক্তিও আছে। এটা এখন যেটা হয়েছে, আমাদের দেশের মিডিয়া থেকে শুরু করে ব্যক্তি পর্যন্ত যে ক্ষমতায় যায় এবং ভারত কোন দিকে আছে সেই দিকে দৃষ্টি রেখে কথা বলে, সেই দিকে দৃষ্টি রেখে আপনার চলতে চেষ্টা করে। এই জন্য আমি বলছি। এখন দ্বিতীয়টা আপনি যেটা বললেন, যে আমি বলছি কিন্তু দুটাই, ছাত্র রাজনীতি ছাত্ররা করা উচিত এবং ছাত্রদের সমস্যা নিয়ে ছাত্র রাজনীতি করা উচিত। ছাত্র রাজনীতি আমরা 54 বছর দেখলাম। ছাত্র রাজনীতি শুধুমাত্র রাজনৈতিক দলের জাস্ট অঙ্গ হিসাবে কাজ করে। এরা দেশের আর জাতীয় রাজনীতি যারা করে তারা কিন্তু এই দেশে কোনো গণতন্ত্র উপহার দিতে পারে নাই, আইনের শাসন উপহার দিয়ে 54 বছর দেশ স্বাধীন 55 বছরে পড়ছি। সুতরাং আমি তো এই রাজনীতি ব্যক্তিগতভাবে আমি এই রাজনীতি আমি চাই 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। প্রত্যেকটা দলের ভিতরে গণতন্ত্র থাকুক এবং দেশে গণতান্ত্রিক চর্চা থাকুক, আইনের শাসন থাকুক, সুশাসন থাকুক, এটা আমি চাই। সুতরাং আপনি যেভাবে দেখছেন, আমি মনে করি যে ছাত্র দলের আপনি ধরেন 2 ছেলের বাবা, 3 ছেলের বাবা সন্তান, হ্যাঁ ছাত্র দল করে, হ্যাঁ। আবার ছাত্র শিবির, ভাইজান যে অস্বীকার করলো, এখন উনি বলতে পারবে না। ঢাকা ইউনিভার্সিটিতে এখনো কমিটিতে কে আছে এটা এখনো প্রকাশ করে নাই। ওর ভিতরে, ওই কমিটির ভিতরে কে আছে? আমরা তো উপর থেকে প্রেসিডেন্ট সেক্রেটারি চিনি, আর কয়েকজন পদধারীকে চিনি, আর তো চিনি না। এবং ওই শাহবাগে ওই পুলিশ স্টেশনে যখন হয় তখন কিন্তু ডাক দিয়েছে শাহবাগে আসো, কেউ আসে নাই। কারণ গুপ্তরা তো আসে না, প্রকাশ্যে আসতে চায় না, হ্যাঁ, সামনে কয়েকজন আসে। এই জন্য আমি বলি যে গণতান্ত্রিক বিশ্বে যেভাবে চলে, আমার মনে হয় যে অভ্যুত্থানের শক্তি, যার সমস্যা আছে তাদের ভিতরে গঠনমূলক আলোচনা করে এটা সমাধান করা উচিত। কারণ এইভাবে যদি আপনার সংঘাত সংঘর্ষ হয় অভ্যুত্থানের শক্তির ভিতরে, তাহলে তো ফ্যাসিবাদের আগমন ঘটবে। ফ্যাসিবাদে আবার আইন পাশ করে রাখছে না, যে জামাত ইসলাম আওয়ামী লীগ সহ সন্ত্রাসবিরোধী আইন করে রাখছে না। এটা তো ওপেন এন্ডেড আইন, এটা কালো আইন। তো আপনি দেখেন 1974 সালে স্পেশাল পাওয়ার অ্যাক্ট, দুজনই অ্যাডভোকেট। 5ই আগস্টের পরে মোস্তাক যখন ক্ষমতায় আসে তখন 80% লোক গ্রেপ্তার হয়েছিল ওই স্পেশাল পাওয়ার অ্যাক্টে। আর অর্থাৎ স্পেশাল পাওয়ার অ্যাক্টে ডিটেনশন, ধরা খাইলে কোনো কোর্টও হিয়ারিং দেয় না। এখন যে এই যে ধরেন আওয়ামী লীগ নিষিদ্ধ রেখে সন্ত্রাসবিরোধী আইন করলো এবং ওটার ডিটেলে আছে ওদের সমর্থক সহযোগী সংগঠন যা আছে সবাই আইনের আওতায় আসবে। এই আইনটা যে যখন সুযোগ পায় ব্যবহার করে ফেলতে পারে না, তাহলে এটা গণতান্ত্রিক বেশ হলো? এটা তো পার্লামেন্টে পাশ হয়েছে, আইন পার্লামেন্টে পাশ হয়েছে, সেখানে জামাতও বসেছিল, এনসিপি বরং বাইরে চলে গেছে। তো এখন জামাত যে থাকলো, এখন ধরেন বিএনপি এখন মাঠে নামছে, আন্দোলন করতেছে, ধরেন আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি ঘটলে তারা ব্যবহার করতে পারে। আওয়ামী লীগ ধরেন 5 বছর 10 বছর 20 বছর পরে আসলো, আসে বিএনপিকে নিষিদ্ধ করতে পারে। অর্থাৎ এটা তো ওপেন এন্ডেড আইন, যে কারো উপরে এটা অস্ত্রটা পড়তে পারে। এই ধরনের আইন তো 1974 সালে আইন কিন্তু দেখেন, খেয়াল করে, এ পর্যন্ত বাতিল করে নাই কেউ, এ পর্যন্ত। মানে ক্ষমতা রাজনীতিবিদরা পাইলে আর ছাড়ে না,
পাইলে আর ছাড়ে না। 74 সালে এখন আইন